ময়লা না গোলাম, ময়লা আবর্জনা রনি। বাংলাদেশের রাজনীতিতে এক মারাত্মক বেসম্ভব জিনিস। 1967 সালে পয়দা হওয়া 57 পেরিয়ে 58-তে পা দিতে চলা এই স্বঘোষিত রাজনীতিবিদ এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেনি সে আসলে কোন দলের রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী। থেকে শুরু করে সবারই উচিত জয় বাংলা বলা। আওয়ামী লীগ এত অভাবগ্রস্ত, একটা লোক নৌকার মাঝি হতে চায়। সংসদে কোনো রাজনীতি নেই। আমার সাথে অনেক বড় বড় মানুষ রয়েছে যাদের হয়তো পদ পদবি নেই। বিজয় বলতে কি সিংহাসনে বসা? যখন যেখানে সুবিধা পেয়েছে রনি সেখানে মুখ লাগিয়েছে, কিন্তু যেখানে মুখ লাগিয়েছে সেখানেই দুর্গন্ধ ছড়িয়েছে, যে কারণে তার মুখ যেখানেই লাগিয়েছে সেখান থেকেই তাকে অসম্মানজনকভাবে ভাগিয়েছে। এবারের পরিস্থিতিটা আসলে খুব স্বাভাবিক কোনো পরিস্থিতিতে বাংলাদেশ এখন নাই। একটা জিনিস বুঝতে হবে যে এই পৃথিবীর ইতিহাসে একজন প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী থেকে শুরু করে তার দলের যত নেতা কর্মী আছে সব পালিয়েছে। কালকে দেখলাম বাইতুল মুকাররমের ক্ষতি পর্যন্ত পালিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, গোলাম মোল্লা রনিকে প্রধান উপদেষ্টা না বানালে ডাক্তার ইউনূসের সরকারের পতন হবে। ডাক্তার ইউনূস সরকারের পতন হবে গোলাম মোল্লা রনিকে যেহেতু উপদেষ্টা না বানানো হয়। সম্প্রতি গোলাম মোল্লা রনির একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে, যেটি দেখা যায় ডাক্তার ইউনূসকে ঘিরে তিনি জামায়াতের এক কর্মীর সঙ্গে কথা বলছেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, গোলাম মোল্লা রনির টকশোগুলো দেখে তার কথাবার্তা শুনে ভেবেছিলাম লোকটি খুব ভালো এবং সরল সোজা সাপটা মানুষ, কিন্তু না, গোলাম মোল্লা রনিকে বোঝা বড়ই মুশকিল, বড়ই কঠিন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এবারে কঠিনভাবে ধোলাই করলো, কঠিন শিক্ষা দিল গোলাম মোল্লা রনিকে সাংবাদিক ইলিয়াস হোসেন। বর্তমান সময়ের সাহসী সংবাদকর্মী, সাহসী কণ্ঠস্বর যাকে বলি আমরা, সাংবাদিক ইলিয়াস গোলাম মোল্লা রনির বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন প্রকাশ করেছে তার ইউটিউব চ্যানেলে। গোলাম মোল্লা রনির মুখোশ উন্মোচন করেছে সাংবাদিক ইলিয়াস গোলাম মোল্লা রনিকে নিয়ে কি প্রতিবেদন প্রকাশ করলো, কি বললো, আমরা সেটা দেখবো, তারপরে কথা বলবো। জনাব গোলাম মোল্লা রনি, পটুয়াখালী 3। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই বাংলায় এখন পারাপার করার জন্য নৌকা ছাড়া আর কিছু নাই। বিএনপি এবং তার সহযোগী জামায়াত ইসলামী, যাকে বলা হয় বাই বন্ড ক্রিমিনাল। আগামী 100 বছর বিএনপি টিকে গেল। জামায়াত আসলে একটা আদর্শ ভিত্তিক রাজনীতি করে। ডক্টর ইউনূস রয়েছে বর্ণাঢ্য ইতিহাস। ডক্টর ইউনূস ইন দ্য ফিল্ড অফ পলিটিক্স, হি ইজ জাস্ট ইনফ্যান্ট, নবজাতক শিশু। শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য যা করা দরকার সবকিছু করতে হবে এবং দরকার হলে বাংলাদেশকে সিকিম বানিয়ে ফেলতে হবে। তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের চিন্তা চেতনায় কর্মে আমার রাসূলকে অনুসরণ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, মুসলমান হতে পারবে না। ময়লা না গোলাম, ময়লা আবর্জনা রনি। বাংলাদেশের রাজনীতিতে এক মারাত্মক বেসম্ভব জিনিস। 1967 সালে পয়দা হওয়া 57 পেরিয়ে 58-তে পা দিতে চলা এই স্বঘোষিত রাজনীতিবিদ এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেনি সে আসলে কোন দলের রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী। থেকে শুরু করে সবারই উচিত জয় বাংলা বলা। আওয়ামী লীগ এত অভাবগ্রস্ত, একটা লোক নৌকার মাঝি হতে চায়। সংসদে কোনো রাজনীতি নেই। আমার সাথে অনেক বড় বড় মানুষ রয়েছে যাদের হয়তো পদ পদবি নেই। বিজয় বলতে কি সিংহাসনে বসা? যখন যেখানে সুবিধা পেয়েছে রনি সেখানে মুখ লাগিয়েছে, কিন্তু যেখানে মুখ লাগিয়েছে সেখানেই দুর্গন্ধ ছড়িয়েছে, যে কারণে তার মুখ যেখানেই লাগিয়েছে সেখান থেকেই তাকে অসম্মানজনকভাবে ভাগিয়েছে। বোবার যেমন কোনো শত্রু নেই, গোলাম মোল্লা রনিরও সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক প্রতিপক্ষ নেই। কখনো বিএনপি, কখনো আওয়ামী লীগ, কখনো জামায়াত, আবার কখনো এনটি জামায়াত। এ যেন একই অঙ্গে বহু রূপ, যে কারণে কারোর সাথে তার তেমন কোনো বিরোধ নেই, আবার বন্ধুত্ব ভেঙে যায় সুদীর্ঘ হবার আগেই। জন্ম থেকেই জ্বলতে থাকা রনিকে বাংলাদেশের নিষ্ঠুর রাজনৈতিক দলগুলো উষ্ঠা লাথির উপরই রেখেছে। যখন যার প্রয়োজন হয়েছে গরিবের সুন্দরী বউয়ের মতো কাছে ডেকেছে, আবার পরক্ষণেই বিছানা থেকে পাছায় লাথি দিয়ে খাটের নিচে ফেলেছে। বাংলাদেশ আওয়ামী লীগ থেকে বেদনা, অপমানবোধ, লাঞ্ছনা এবং গঞ্জনা, কোনো একটা মানুষের পক্ষে বিএনপিতে যাওয়া এটা সাধারণ কোনো ঘটনা না। নেতা শব্দটি আমার জন্য প্রযোজ্য না। এটা একটা ভিন্ন একটা প্রসঙ্গ। সব দলের লাথির ছাপ পাছায় নিয়ে রনি এখন দিক বিদিক ছুটছে। স্থির হয়ে বসতে গেলেই ব্যথা তাকে মনে করিয়ে দেয় রনির কোন
কোন জায়গায় ব্যথা। মানুষের শরীরে যখন ব্যথা হয় না, তখন নখে ব্যথা থাকে, আবার একটু পরে মাথায় চলে যায়। আপনার তো বয়স অল্প, এখন অত ব্যথা হয়নি, একটু পরে সেই ব্যথা 5 মিনিট মাথায় গালে চলে আসে, কানে চলে আসে। ব্যথা খুব দ্রুত সারা শরীরে ছড়াতে থাকে, ব্যথার এরকম যন্ত্রণা। সারা অঙ্গে এরকম ব্যথা নিয়ে চলছে রনির দিনকাল। কিন্তু প্রশ্ন হলো, এভাবে আর কতকাল? একটা জায়গায় তো তাকে থামতে হবে, না থামলে সবাই মিলে তাকে থামাতে হবে। কেননা রনি যে পাগলামি শুরু করেছে তাতে মনে হচ্ছে পাগলা গারদে যাওয়ার ঠিক আগের স্টেজে আছে সে। আমার এই সকালে পেট খারাপ থাকে, বিকালবেলা মাথা খারাপ থাকে, রাতে ঘুম হয় না, আমি চিন্তা করলাম করিটা কি? পাগলামি আর একটু বাড়লেই পাবনায় আরেকটি বেড খালি করতে হবে তার জন্য। কিন্তু আমরা রনির মতো একজন রাজনৈতিক জোকারকে হারাতে চাই না, যে কারণেই তাকে সংশোধন করতে আজকের এই প্রতিবেদন। সহিংস আন্দোলনের নামে অবশ্যই পুলিশের অধিকার আছে তাদেরকে গুলি করে মেরে ফেলা, অবশ্যই। 5 আগস্টের দুদিন আগে চ্যানেলে টক শো শেষ হবার পর উপস্থাপিকার সাথে মানিকের যে অনাকাঙ্ক্ষিত ভিডিওটি ছড়িয়ে পড়েছিল, সেটারও নাটের গুরু ছিল গোলাম ময়লা রনি। টক শো শেষে অত্যন্ত অশ্লীল ভঙ্গিতে রনি মানিককে বলেন উপস্থাপিকাকে একটু আদর করে দিতে। ভাই আপনি অনেক রাগ হয়েছে, আদর করে দেন। মূলত রনির এই কথাতেই সূত্রপাত হয় মানিকের কুরুচিপূর্ণ আক্রমণাত্মক আচরণের। মানিক যখন দীপ্তি চৌধুরীকে যাচ্ছে তাই বলে যাচ্ছিলেন, তখনও রনি অসভ্যের মতো দাঁত কেলিয়ে হাসছিলেন। তার এই ব্যক্তিত্বহীনতার কারণে জীবনের পরন্ত সময়ে এসেও এখনো নিজের কোনো রাজনৈতিক পরিচয় জোটেনি। এক কথায় বলতে গেলে রনিকে বলা যায় বাংলাদেশের রাজনীতিতে একজন পলিটিক্যাল প্রস্টিটিউট। রাজনীতির মাঠের এই প্রস্টিটিউট কতবার কতজনের খাটে গিয়েছে সেটা দেখতে আমাদেরকে 2008 সাল থেকে রনির ঘাট বদলের ইতিহাস দেখতে হবে। জামাত আসলে একটা আদর্শ ভিত্তিক রাজনীতি করে। জামাতের যে আদর্শটা রয়েছে, সেই আদর্শটা সমপর্যায়ের আদর্শটা এই মুহূর্তে বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলের নেই। ঠিক ওই পর্যায়ের কোনো আলেম, কোনো ওলামা আমাদের দেশে না থাকার কারণে জনাব দেলোয়ার হোসেন সাইদী সাহেব গ্রেপ্তার হওয়ার পর থেকে একটা বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছে। কদিন আগে রনির কথাবার্তা শুনলে মনে হতো জামায়াতের পটুয়াখালী জেলা আমির, কিন্তু এগুলো আসলে তার মনের কথা না। রনির মনের কথাগুলো শুনতে হলে 2010 সালে সংসদে রনির দেয়া একটি বক্তব্য শুনতে হবে। বিএনপি এবং তার সহযোগী জামায়াত ইসলামী, যাকে বলা হয় বাই বন্ড ক্রিমিনাল, অপরাধ করার জন্য যাদের জন্ম হয়েছে। এই বক্তব্য স্বঘোষিত বুদ্ধিজীবী গোলাম মাওলা রনির যখন আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন তখনকার। আওয়ামী লীগের সাথে তার সংসার ভাঙে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক পিটিয়ে জেলে যাওয়ার পর। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক পেটানোর প্রেক্ষাপটটা একটু আলোচনা করে আসা দরকার। আপনি যদি রনির উইকিপিডিয়াতে যান তাহলে দেখবেন রনির জন্ম ফরিদপুরের শ্যামপুরে, কিন্তু রনি এমপি হয়েছিলেন পটুয়াখালী 3 আসন থেকে। স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে ফরিদপুর থেকে রাতারাতি পটুয়াখালী কিভাবে তিনি সংসদ সদস্য হলেন। জনাব গোলাম মাওলা রনি, পটুয়াখালী 3। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। রনির পূর্বপুরুষ ছিলেন নদী ভাঙন ফরিদপুরের চরের বাসিন্দা। রনির বাবা গ্রামে গ্রামে মাথায় করে তেল বিক্রি করতেন। আর্থিকভাবে অসচ্ছল হলেও মোটামুটি খেয়ে পড়ে বেঁচেছিলেন। কিন্তু হঠাৎ করে নদী ভাঙনে তার পৈতৃক ভিটার নদী গর্ভে বিলীন হয়ে গেলে নিঃস্ব হয়ে গোলাম মাওলার পরিবার চলে যায় ফরিদপুর থেকে পটুয়াখালীতে। একসময় সম্বল শুধু কম্বলওয়ালা গোলাম মাওলা রনি 111-এ শেখ হাসিনা জেলে থাকার সময়টাতে হাসিনাকে তেল দিয়ে কলাম লেখার পুরস্কার হিসেবে 2008 সালে নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান। এরপর সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আর ফিরে তাকাতে হয়নি রনিকে। একে একে শিপিং বিজনেস, টেক্সটাইল বিজনেস থেকে শুরু করে এক্সপোর্ট ইম্পোর্ট সহ নানা ধরনের ব্যবসার মালিক হয়ে যান গোলাম মাওলা রনি। ব্যবসা করেছি, টাকা পয়সা হয়েছে, আরো টাকা হতে হবে, সালমান রহমানের মতো ধনী হতে হবে। গামছার তেল বিক্রেতার ছেলের আলাদ্দিনের চেরাগ দেখে অনেকেই তার কাছে জিনের সাহায্য চাইতে গিয়েছিলেন, কিন্তু চেরাগের সেই জিন গামছাওয়ালার ছেলে রনিকে ধনী করলে অন্যদেরকে করেছে পথের ফকির। রনির সাথে যারাই যৌথভাবে ব্যবসা করতে গিয়েছেন সকলকেই খাল কেটে আনা কুমিরের মতো পেটে ঢুকতে হয়েছে। রনির একটা পারিবারিক বৈশিষ্ট্য আছে, যেখানে খান সেখানেই হাগেন। হেগে মুতে পুরো পটুয়াখালী দুর্গন্ধ করে ফেলেছেন। ফরিদপুরের তেল বিক্রি করা রনির বাবা শামসুদ্দিন মুন্সি পটুয়াখালীতে এসে শুরু করেন বাজারে বাজারে গামছা বিক্রি করা। কিন্তু সমস্যাটা সেখানে নয়। ফরিদপুর থেকে কাঁথা বালিশ নিয়ে পটুয়াখালীতে যাওয়ার পর তৎকালীন স্থানীয় যে চেয়ারম্যান তার খালি জমিতে রনির বাবাকে থাকতে জায়গা দিয়েছিলেন, সেই চেয়ারম্যানের খালি জমি দখল করেই গোলাম মাওলা রনি গড়ে তুলেছেন বহুতল ভবন। সেই চেয়ারম্যান বেঁচে না থাকলেও তার ছেলে জানিয়েছেন রনির বাবাও তার মতো একটু টাউট প্রকৃতি ছিল। রনির বাবার হাত ধরেই দখলের হাতখড়ি হয় রনির। সরকারি খাস জমি থেকে শুরু করে এলাকার নদী নালা এমনকি অসহায় দরিদ্র মানুষের শেষ সম্বলটুকু পর্যন্ত দখল করেছে গোলাম মাওলা রনি। মাস্তানদেরকে বলেন যে আমার কাছ থেকে চাঁদা যদি নেয় কম পরিমাণে ডিমান্ড, কিন্তু 5 লাখ দেওয়ার মতো আমার সামর্থ্য। রনি বলছিল যে আপনার জমি বিক্রি করে চাঁদা দেবে। রনিকে এসব দখলবাজিতে যখন যেই বাধা দিয়েছে তার বিরুদ্ধেই মামলা ঠুকে দিয়েছেন মামলাবাজ গোলাম মাওলা রনি। টকশোতে মিষ্টি মিষ্টি কথা বলা রনি তার এলাকায় গড়ে তুলেছেন একটি ক্যাডার বাহিনী, যার নাম ভাইয়া গ্রুপ। এই গ্রুপের প্রধান গোলাম মাওলা রনির শ্যালক মকবুল খান। দখলবাজি আর চাঁদাবাজিতে অতিষ্ঠ গলাচিপা এলাকার মানুষ মকবুলের বিরুদ্ধে নালিশ করতে গিয়েছিলেন রনির কাছে, কিন্তু ভুক্তভোগী ব্যক্তিরা বুঝতে পারেননি টেলিভিশনের রনি আর টেলিভিশনের বাইরের রনি এক জিনিস নয়। গলাচিপা সকলকালে এই রনির ক্যাডাররা
আমাদেরকে গ্রাউ করে। সব বিষয়ে বিশেষজ্ঞ রনি টেলিভিশন টক শোতে নীতিবাক্যের ফুলছড়ি ছড়ালো, নিজে জড়িয়েছেন নীতি বিবর্জিত অনৈতিক বিভিন্ন কাজের সাথে। মামলা দখল আর চাঁদাবাজি করে তেল বিক্রেতার ছেলে এখন শত শত কোটি টাকার মালিক। আমাদের এমন দিন আছে যে 10 কোটি টাকা আমাদের একসাথে ব্যাংক থেকে নিউ মার্কেট এলাকার 9 রোডের লাক্সারি এই ভবনের 6-এর বি ফ্ল্যাটটিতে রনি নিজে থাকেন। রাজধানীর তোপখানা রোডের মেহরুবা প্লাজায় রয়েছে তার আরেকটি ফ্ল্যাট। বসুন্ধরা বাড়িধারা প্রকল্পে 5 কাঠা এবং পূর্বাচলে রয়েছে তার আরেকটি 10 কাঠার প্লট। নিজের অন্যান্য জায়গার বাড়ি ফ্ল্যাট থাকার তথ্য গোপন করে অবৈধভাবে তিনি এসব প্লট বাগিয়ে নিয়েছেন। হঠাৎ করে গোলাম মাওলা রনি কিভাবে আঙুল ফুলে কলা গাছ হয়ে গেলেন, সেই খবর সংগ্রহ করতে গেলে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিকের উপর চড়াও হন রনি। মেমোরি কার্ড যদি নিয়ে থাকে মেমোরি কার্ড ফেরত দিয়ে দেন। আমার দ্বারা যদি কেউ ক্ষতিগ্রস্ত থাকে এজ এ বড় ভাই হিসেবে আমি সরি। যাই হোক, ওই ঘটনায় গ্রেফতারের পর জেল খাটতে হয়েছে বেশ কিছুদিন। জেল থেকে বেরোলেও আর আওয়ামী লীগে ঢুকতে না পারায় নতুন ভাতারের সন্ধানে বের হন তিনি। খুঁজতে খুঁজতে বিএনপির সাথে দেখা। সাংগঠনিকভাবে চরম ভঙ্গুর অবস্থায় থাকা বিএনপি তখন ডক্টর কামাল কাদের সিদ্দিকী রনিদের মতো খড়কুটো যা পেয়েছে তাই আঁকড়ে ধরেছে। 2018 সালে নির্বাচনের আগে যেদিন রনি বিএনপিতে যোগ দিয়েছিলেন, সেদিন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল বিএনপিতে কতদিন থাকবেন। রনি তার উত্তরে বলেছিলেন মৃত্যু পর্যন্ত থাকতে এসেছে। মূলত 2018 সালে বিএনপির মনোনয়ন পেতেই রনির এই পোল্টিবাজি। রনির সেই ডিগবাজিতে ধানের শীষের টিকিটও পেয়ে গিয়েছিলেন। কিন্তু পটুয়াখালী 3 আসনে আজীবন বিএনপির রাজনীতি করে আসা বিএনপির মূল প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করে রনির প্রতিদ্বন্দ্বিতা করেন। গোলাম মাওলা রনি এখন আওয়ামী লীগের সঙ্গে বেইমানি করেছে, সামনে বিএনপির সাথে করবে। সে বিএনপিতে যোগ দিয়েছে, জনগণ তাকে আর কোনোদিন সমর্থন করবে না। তাকে মনোনয়ন দেওয়া হয়, কিন্তু নির্বাচন কমিশন তার মনোনয়নের প্রার্থিতা বাতিল করেছে। সে তার আম ও সালা দুটি হারিয়েছে। 2018 সালের নির্বাচনে দেশের অন্যান্য এলাকার মতো রনির পটুয়াখালী 3 আসনে বিএনপির মনোনীত প্রার্থী গণসংযোগ কিংবা ভোট দিতে যেতে পারেননি। কিন্তু পটুয়াখালী 3 আসনটিতে রনির প্রতিদ্বন্দ্বী হিসাবে তৎকালীন সিএসি নুরুল হুদার আপন ভাগ্নে সাজু হয়। সেখানকার অবস্থা আরো ভয়ানক ছিল। সকালে রনির স্ত্রী ভোট কেন্দ্রে যাওয়ার পর আওয়ামী লীগের লোকজন তার গাড়ি ভাঙচুর ও মারধর করলে রনি আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে মামলা না করে তার প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী ও তার সমর্থকদের বিরুদ্ধে মামলার নির্দেশনা দেন। গাড়িটা আগে থানায় নাও, থানায় নিয়ে এই সুযোগে মানে সবাই মামলা দিল। এটা কিন্তু আমাদের সুযোগ এবং সব জায়গায় টেলিফোন করে হাজার হাজার লোক থানায় খাওয়া। তারপরও সে সময় বিভিন্ন অনুষ্ঠানে গোলাম মাওলা রনি নিজেকে বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নীতি নির্ধারণী পর্যায়ে নেতা হিসেবে দাবি করতে শুরু করেন। আমি বিএনপির একজন নীতি নির্ধারণী, অন্যতম নীতি নির্ধারণী ব্যক্তিত্ব আমি এখানে। অভিযোগ রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে 10 লাখ টাকা দিয়ে রনি রাতারাতি দল পাল্টে বিএনপির টিকিট পেয়েছিলেন। 10 লাখে মনোনয়ন কেনা বিএনপির গুরুত্বপূর্ণ নেতা 2018 সালে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এলে আরেকবার ডিগবাজি দেয়। কিছুদিন আগে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে নেতা দাবি করা রনি বলতে শুরু করেন, আমি বিএনপির কেউ না। বিএনপির কোনো কমিটিতে আমি নেই, আমি শুধু ইলেকশনটা করেছি। তো আমাকে যদি বিএনপি নেতা বলা হয় এটা আমার জন্য অপমানজনক, কারণ আমি আসলে বিএনপির নেতৃত্বে নেই। ওই অনুষ্ঠানে রনিকে প্রশ্ন করা হয়েছিল, আপনি যে বিএনপির নেতা না এটা আপনি কখন বুঝলেন? উত্তরে রনি যা বলেছেন তা অনেকটা সিদ্দিকের ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেওয়ার মতো। রনি ভাই, এই কথাটা আপনি আগে এতদিন বলেননি কেন? প্রথমত এই জিনিসটা আগে আমার মাথায় আসুক। 2018 থেকে 2024 রনির জীবন কেটেছে কুলহারা কলঙ্কিনীর মতো। জলে ভাসা পদ্মের মতো 5টি বছর কাটানোর পর 2024 সালে আওয়ামী লীগ যখন আবারও ক্ষমতায় আসে, তখন গোলাম মাওলা রনি বুঝতে পেরেছিলেন আওয়ামী লীগ ছাড়া আর কোনো উপায় নেই। যে কারণে 2024 সালে নির্বাচনের পর আবারও আওয়ামী লীগের খাটে যাবার চেষ্টা করতে থাকেন। আওয়ামী লীগকে তো সবসময় মিস করি, সবসময় মিস করি, মৃত্যু পর্যন্ত মিস করি। আর আমি যদি বিএনপির মন্ত্রীও থাকি এবং আওয়ামী লীগের যদি প্রয়োজন মনে করে, তখন সেই মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে হলে আওয়ামী লীগের হাল। আওয়ামী লীগে আবারও পথ ফিরে পেতে বিএনপিকে নিয়ে নানা ধরনের ঠাট্টা বিদ্রুপমূলক কথাবার্তা শুরু করেন গোলাম মাওলা রনি। বিএনপি এখন সরাসরি মাঠে রাজনীতি না করে তারা দোয়াদুরুতে মগ্ন হয়ে গেছে, ঝাড় ফুক তাবিজ কওয়াজে ব্যস্ত। কেউ কেউ বলে যারা জাদুটু নাও জানে, বানও মারতে জানে। বিএনপির যে গণতান্ত্রিক ভাবে তাদের যে অবস্থানটা ছিল সেটাকে তারা তাড়িয়ে সামনের যে জায়গাটিতে মিস্টার জো বাইডেনকে বসিয়ে দিয়েছে, মিস্টার পিটার ডি হাসকে বসিয়ে দিয়েছে। বিএনপিকে নিয়ে হাসি ঠাট্টা করে অবশ্য কোনো লাভ হয়নি, কারণ পুরাতন স্বামী আওয়ামী লীগের সাথে আবারও ঘর বাঁধার আগেই স্বামী পলাতক অবস্থা যখন এই রনি আবারও শুরু করে নতুন স্বামীর সন্ধান। আওয়ামী লীগ বিএনপির সব হারিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধায়ক সরকারের একটি উপদেষ্টার পদ পাবার স্বপ্ন দেখে গোলাম মাওলা রনি। যে কারণে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠন হবার পর এই সরকারের মেয়াদ নিয়ে রাজনৈতিক দলগুলোকে তাড়াহুড়া না করবার আহ্বান জানান। এই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে 17 জন ব্যক্তি এই মুহূর্তে দায়িত্বে অবতীর্ণ করেন, তারা চমৎকার করে কথা বলেন এবং তাদের সবারই রয়েছে বর্ণাঢ্য ইতিহাস। তাদের সফলতা কামনা করা ছাড়া আমাদের এই জাতির দ্বিতীয় কোনো অপশন নেই। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে যার যার অবস্থান থেকে। ইউনূস সরকারের পক্ষে তেলবাজি করেও কোনো লাভ হয়নি। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ধাপেও মোহাম্মদ ইউনূসের পাশে একটি চেয়ার না জোটায় রীতিমতো পাগলামি শুরু হয় গোলাম মাওলা রনির। ডক্টর ইউনূস চেষ্টা করলেও খুব বেশি আগাতে পারবে না। নোবেল পুরস্কার পেয়েছে, তুমি তো শ্রমিকের টাকা মেরে দিলে, তাকে ডাইরেক্ট ক্রস ফায়ারে দেওয়া উচিত। রনির হঠাৎ করে সারা অঙ্গে ব্যথা শুরু হবার কারণ কি সেটা বুঝতে হলে জামায়াতের এক নেতার সাথে তার একটি ফোন রেকর্ড শুনে আসতে হবে, যেখানে তিনি পরিষ্কারভাবে বলেছেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ক্যান্টনমেন্ট
ক্যান্টনমেন্টকে সব দলকে ডাকলেও গোলাম মাওলা রনিকে না ডাকাতেই তিনি ক্ষিপ্ত হয়েছেন। সবাই তো ইউনুস সাহেবকে তেল মারতেছে, আওয়ামী লীগের গালি দেওয়া তো খুব সহজ একটা বিষয়। তখন আসলে আমরা আরো ভয়াবহ বিপদের দিকে এগোচ্ছি। এই যে চ্যাংরা পোলাপানরা যা কিছু করতেছে, তারপরে যদি এইটার সাথে সাথে লাফান যে স্বাধীনতা পেয়ে গেছি, ডক্টর ইউনুস হি ইজ ইন রং, ভুল কাজ করতেছে। তো সেই ঘরের মধ্যে ঢুকার আগে আপনি আমাদের সবার সাথে আলোচনা করে নেবেন না? আলোচনা না করে আপনি ঢুকে গেছেন, ঢুকে গিয়ে আপনি বিপদের মধ্যে পড়ে এখন আমি আপনার ওখান থেকে কিভাবে বাঁচবো? ঢুকে গেছেন। রনি ছাড়া সব দল ক্যান্টনমেন্টে মিটিং করাতে সব দলকেই তিনি বদদোয়া দিয়েছেন। পীরে গোলাম ময়লা জামায়াতের ওই নেতার সাথে ভবিষ্যৎবাণী করেছেন, যারা যারা সেদিন ক্যান্টনমেন্টে গিয়েছিল সবাইকেই নাকি ভারতের রোশানলে পড়তে হবে। যারা গেছে তারা সবাই দুর্ভোগ হবে। জামাত যারা, ইভেন আমাদের মির্জা ফখরুল সাহেব গেছেন, ওখানে খুব রং কাজ করছে, খারাপ কাজ করছে। জোনাইস রেখে গেছে, যারা গেছে প্রত্যেকটা লোকের এই কর্মফল ভোগ করতে হবে। জাস্ট ওয়েট। মানে দিল্লি কি এরকম প্ল্যান করতেছে আপনি বলতে চাইতেছেন? এটা সেই প্ল্যান অনুযায়ী করতেছে। কারণ আপনি একটা কাজ করেছেন, সেই কাজের তো ফল আপনাকে ভোগ করতেই হবে। পরিস্থিতি যা দাঁড়িয়েছে, যে কোনো সময় 999-এ কল করে রনিকে পাবনার গাড়িতে উঠিয়ে দিতে হবে। ডক্টর ইউনুস ইজ এ ফেমাস অ্যান্ড এমিনেন্ট ইকোনমিস্ট, কিন্তু ইন দ্য ফিল্ড অফ পলিটিক্স হি ইজ জাস্ট ইনফ্যান্ট, নবজাতক শিশু। 3 মাসও টিকতে পারবেন না। নিজের ফেসবুক, ইউটিউব থেকে শুরু করে টেলিভিশন টক শো সবখানি যেন রনির টার্গেটে পরিণত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস। মুখরোচকর টাইটেল, থাম্বনেল আর নানা ধরনের ব্যাখ্যা বিশ্লেষণের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিতর্কিত করবার জন্য যেন রীতিমতো ন্যাংটা হয়ে রাস্তায় নেমেছেন গোলাম ময়লা রনি। 11 সেই সময়টিতে মঈনুদ্দিন ফখরুদ্দিনের উপরেও ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। তাতে 11-এর একটা লেটেস্ট ভার্সন, এটাকে আপনি ডিজিটাল ভার্সন বলতে পারেন। একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশের রাজনীতির হিরো আলমের আপডেট ভার্সন আলম প্রো ম্যাক্স গোলাম ময়লা রনির সাথে আওয়ামী লীগের একটি সমঝোতা হয়েছে। রনিকে যেহেতু জামায়াত, বিএনপি, ডক্টর ইউনুস কেউই পাত্তা দিচ্ছে না, সে কারণে তিনি এখন আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে সূক্ষ্ম ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। এর মধ্যে শেখ হাসিনা সম্পর্কে গুণগান শুরু করেছে রনি। সামনে হয়তো প্রকাশ্যে আরো গুণগান শোনা যেতে পারে। চীনের এবং আমেরিকার চক্রান্তে বাংলাদেশে শেখ হাসিনাকে যেভাবে বাংলাদেশ থেকে তাড়ানো হয়েছে, এটি নির্মম, এটি অন্যায়, এটি অসাংবিধানিক। বাংলাদেশে একটা উগ্র জঙ্গিবাদ তৈরি হয়েছে। এই জঙ্গিবাদের চক্রান্তে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছে। তো কাজেই শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসাতে হবে। প্রয়োজনে বাংলাদেশে ভারতীয় শূন্য সমাবেশ ঘটাতে হবে। শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য যা করা দরকার সবকিছু করতে হবে, এবং দরকার হলে বাংলাদেশকে অধিকার করতে হবে, কাশ্মীর বানিয়ে ফেলতে হবে, সিকিম বানিয়ে ফেলতে হবে। এছাড়া সুযোগ সন্ধানী রনির আসলে আওয়ামী লীগের কাছে ফিরে যাওয়া ছাড়া আর কোনো উপায়ও নেই। কারণ গোলাম মাওলা রনি বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মোজেনার সময়ের একটি ঘটনায় আমেরিকার কালো তালিকাভুক্ত হয়ে আছেন, যে কারণে তিনি পশ্চিমা কোনো দেশের ভিসাও পান না। অতএব তার সামনে এখন আওয়ামী লীগ এবং ভারতের দালালি করা ছাড়া আর কোনো দরজা খোলা নেই। নাগরিকদের মধ্যে একটা বিক্ষোভ তৈরি হয়ে যাচ্ছে এই বাংলাদেশের বর্তমান রেজিমের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে, ডক্টর ইউনূসের বিরুদ্ধে। আগামী 3-4 মাস যদি এভাবে তারা চলতে পারে, তাহলে শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারতে যে ইতিবাচক একটি জনমত তৈরি হচ্ছে, সেই জনমতের যে ধাক্কাটা কিন্তু বাংলাদেশেও আসবে। এবং বাংলাদেশে এখন যারা অনেকে শেখ হাসিনার বিরুদ্ধে বিষোদ্গার করছে, তারাও কিন্তু ইনফ্লুয়েন্স হয়ে শেখ হাসিনার জন্য হাহাকার তৈরি করবে। এখানে বসে রম্ভজম্ব করতে পারবো, ভারতকে গালাগাল দিতে পারবো। কিন্তু সত্যি অর্থে ভারতের যে কোনো আগ্রাসন, সেটা অর্থনৈতিক আগ্রাসন, সামরিক আগ্রাসন, কূটনৈতিক আগ্রাসন, সেটি মোকাবেলা করার মতো অবস্থা আমাদের কিন্তু এখনো হয়নি। সব মিলিয়ে গোলাম ময়লা রনির আসলে নিজস্ব কোনো ব্যক্তিত্ব বা চরিত্র নেই। কোথাও মাওলানা, কোথাও আওয়ামী লীগ, কোথাও কৌতুক অভিনেতা, কোথাও সাংবাদিক। অনেক রক্তের বিনিময়ে অর্জিত ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করা এই সরকারের বিরুদ্ধে বিষোদ্গার না করে রনির আসলে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। তিনি কি আওয়ামী লীগ করবেন, নাকি বিএনপি নেতা, ইউটিউবার, নাকি কৌতুক অভিনেতা, মাওলানা নাকি ময়লা আবর্জনা? আমার নিজস্ব চ্যানেলে 1 কোটি লোক প্রতি মাসে বক্তব্য দেখে। এখন বিএনপির বলেন, আওয়ামী লীগের বলেন, ফাইন্ড মি ওয়ান সিঙ্গেল লিডার বাংলাদেশে যে গোলাম ময়লা রনির মতো একটা কলাম লেখেন, তার মতো ইউটিউবে একটা বক্তব্য দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দ্রুত সিদ্ধান্ত নিতে না পারলে রাজনৈতিক দলগুলোকেই তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। সুস্থ রাজনীতির স্বার্থে গোলাম ময়লা রনির মতো ময়লা যত দ্রুত পরিষ্কার করা যাবে, তত দ্রুতই দেশের রাজনীতি আবর্জনা মুক্ত হবে। আর সেই ময়লা আবর্জনা পরিষ্কার করতে যদি কারো বেলচা হাতে তুলে নিতে হয়, তাহলে সেটাও দ্রুতই নিতে হবে। রনির মতো এরকম চিড়িয়াখানার পশুকে খাঁচার বাইরে বেশি দিন রাখাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আল্লাহ হাফেজ। এবারের পরিস্থিতিটা আসলে খুব স্বাভাবিক কোনো পরিস্থিতিতে বাংলাদেশ এখন নাই। একটা জিনিস বুঝতে হবে যে এই পৃথিবীর ইতিহাসে একজন প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী থেকে শুরু করে তার দলের যত নেতাকর্মী আছে সব পালিয়েছে,
কালকে দেখলাম বাইতুল মুকাররমের খতিব পর্যন্ত পালিয়েছে। এই ইতিহাস পৃথিবীর ভেতরে মনে হয় আজ পর্যন্ত কোনোদিন হয় নাই, এটা বাংলাদেশে এবারই প্রথম। এরপরে যারাই আসুক, যারাই চিন্তা করুক, বা আওয়ামী লীগ যদি মনে করে আবারও তারা বাংলাদেশে রাজনীতি করবে, আবারও এসে তারপরে আগে যে আমরা যে ভয়টা পাচ্ছি, মিনার ভাই, আপনি, কনক ভাই, আপনারা কি চিন্তা করছেন আমি জানি না, কিন্তু আমি মনে করি যে বাংলাদেশ বিএনপি বলেন, জামায়াত বলেন, বাংলাদেশে এখন তো বড় রাজনীতির দল তো দুইটাই আছে, এই দুই দল যদি নাকি বাই রোটেশন ক্ষমতায় আসে, তাদের ভেতরে যত কিছুই হোক, বিএনপি জামাতের ভেতরে যে এখন সত্য কথা অস্বীকার করার কিছু নাই যে দুই দলের ভেতরে একটা কোন দল মানে মনে হচ্ছে যেন শুরু হতে যাচ্ছে, এক দল আরেক দলকে নানান বিষয়ে অবিশ্বাস, কিছুটা খোঁচা দেওয়া, এই ধরনের কথাবার্তা হচ্ছে। কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি, বিএনপি বা জামায়াত এরা যদি নাকি যত খারাপই হোক, এরা কোনোদিন শেখ হাসিনা হইতে পারবে না। শেখ হাসিনার যে সময় আমরা পার করেছি, ওই সময় যেন আল্লাহ আমাদের জীবনে আর কখনো কোনোদিন না আনে, এর বাইরে আর কোনো কিছু নাই। তো সেটার জন্য আমি একজন সাংবাদিক, আপনারা সাংবাদিক, আমাদের তো আসলে ধরেন এই যে দেশে যাওয়ারও ইচ্ছা নাই। আমি জানি না কনক ভাই কি চিন্তা করেছে, আমার নিজের ইচ্ছা নাই যে দেশে গিয়ে কোনো পদ নিব বা কোনো সুযোগ সুবিধা সরকারের কোনো কিছু নিব, এই চিন্তা, এই স্বপ্ন একদমই দেখি না। তো আমরা কি চাই, দেশটা ভালো থাকুক। এখন যে অবস্থা চলছে, আপনি সেনাবাহিনীর কথা বললেন, আমার মনে হয় ডিজিএফআইটা কিছুটা আমার কাছে ভালোই মনে হয়েছে, যে এটার যে রদবদলগুলো হয়েছে। এর বাইরে ধরেন পুলিশের আইজিপি, পুলিশ কমিশনার অর্থাৎ ডিএমপি কমিশনার, এরকম 4-5টা জায়গায় আমি ভালো কিছু মানুষকে দেখেছি যাদের আসলে কোনো বিতর্ক নাই, যারা এই সরকারের আমলে খুব অসহায় একটা মানে কি বলবো, যে চাকরির খুব খারাপ একটা সময় তারা পার করেছে। এর বাইরে এখনো পর্যন্ত ডিআইজি, তারপরে গতকালকে আপনারা দেখেছেন যে কি বলে ওর নাম, আরাফাত, তাকে আপনার ডিবির কয়েকজন অফিসার, 2-3 জন অফিসার মিলে তাকে বর্ডার পার করার জন্য তারা চেষ্টা করেছে। চ্যানেল 24 এটার একটা নিউজ করেছে। তো এই ধরনের অফিসাররা যদি নাকি থাকে এখনো পর্যন্ত, এবং ট্রাফিক বিভাগেও আগে যেই যারা ছিল সেই তারা এখনো আছে, তো এরা তো, এদের জন্য তো আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের তার জীবনও মানে হুমকির মধ্যে পড়তে পারে। কারণ এই নিরাপত্তার জায়গাগুলো তো ঠিক করতে হবে সরকার যদি স্মুথলি চলতে যায়। যে কারণে আমি মনে করি যে অবশ্যই প্রশাসনের এই জায়গাগুলো ঠিক করা উচিত। আর সবচাইতে বড় যেটা, সেটা হচ্ছে যে জামায়াত এবং বিএনপি, আমি মনে করি আপনাদের ভেতরে দুই দিকের রাজনৈতিক দল, একটা ধর্মভিত্তিক রাজনীতি করে, আরেকটা জাতীয়তাবাদী চিন্তায় রাজনীতি করে, কিন্তু বাংলাদেশে 90-95% মানুষের জাতীয়তাবাদ আর ইসলাম আসলে ভিন্ন কোনো কিছু না। এটা কখনোই একটার সাথে আরেকটা সাংঘর্ষিক কোনো ব্যাপার না। আর গত 15 বছরে জামায়াত এবং বিএনপির উপরে যে নির্যাতন চলেছে, সেই নির্যাতনের চাইতে এই রাজনৈতিক বিরোধিতা আমি মনে করি অনেক বড় কিছু না। তো সেই বাস্তবতাটা মেনে নিয়ে আমি মনে করি তাদের রাজনীতি শুরু করা উচিত, এবং দেশটা স্বাধীন হয়েছে, এই স্বাধীনতাটা রক্ষা করতে হবে। আমরা ভারত এবং আওয়ামী লীগ মুক্ত একটা বাংলাদেশ চাই। এখানে জামাত বিএনপি কে কি করবে আমার কোনো যায়ও না আসে না। হ্যাঁ, এখানে হইতে পারে অনেকে বলছে যে আমি মনে হয় সবই বলে ফেলছি। যেমন ইলিয়াস, আমি আপনাকে বলি না, আমি আপনাকে বলি, ধরেন যে মানে বিএনপি জামাতের মধ্যে যে বিষয়টা, যে দ্বন্দ্বটা প্রকাশ্যে আসছে, সেটি হচ্ছে রোড ম্যাপ সংক্রান্ত। বিএনপি বলছে যে নির্বাচনের একটা রোড ম্যাপ দেন, কবে নির্বাচন হতে পারে একটা সম্ভাব্য রোড ম্যাপ দেন। আবার জামাত বলছেন যে এটা একটু বেশি আর্লি হয়ে যাচ্ছে, সরকারকে সময় দিতে হবে। এই জায়গাটায় আমরা একটু দেখছি যে তাদের মধ্যে এক ধরনের বৈপরীত্য, বা ধরেন একটু মানবাভিমান থাকতেই পারে, দীর্ঘদিন ধরে আছেন, আমরা তোমার টানা পড়েন আছে, এগুলো আমরা জানি। অনেক জায়গায় বিএনপির যথাযথ ভূমিকা হয় নাই, অনেক জায়গায় জামাতের ভূমিকা যথাযথ হয় নাই, বা সব মিলিয়ে লোকাল ইন্টারন্যাশনাল যে পলিটিক্স, এবং দুই দলের ভেতরে গোয়েন্দা সংস্থার যারা স্পাই যারা আছে তারাও কাজ করছে। এই যে বিএনপি জামাতের মধ্যে এই যে আমি গতকালকে আপনার নতুন আরেকটা ভিডিও বের হয়েছে, আপনারা দেখেছেন কিনা জানি না, একটা ভ্যানের মধ্যে অনেকগুলো লাশ তোলা হচ্ছে। হ্যাঁ, ওই মর্মান্তিক। আচ্ছা, এটার আগে ধরেন ওই যে ঢাকাতে এর আগে ওই কাজপুরের এইদিকে বোধহয় ঘটনাটা, যাত্রাবাড়ির ওইদিকে একটা লাশ তারা ডিভাইডারের উপর দিয়ে আপনার এই পারে ফেলছে, গাড়ির উপর থেকে তারা ফেলে, মানে মনে হচ্ছে যে লাশটার প্রতিও তাদের খুব অনেক ক্ষোভ। এবং এরা মানে বাংলাদেশের ভেতরে বাংলাদেশটাকে এরা এমন ভাবে ভাগ করেছে যে আমরা হচ্ছে সব পাকিস্তানের লোকজন, বা আমরা ওদের মানে সর্বোচ্চ ইসরায়েল, প্যালেস্তাইন, তারপরে কিংবা ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, মানে এদের মতো একটা জায়গায়, তার চেয়েও ভয়ঙ্কর একটা জায়গায় নিয়ে গিয়েছে আমাদেরকে। মানে আমাদের প্রতি ওদের যে ক্ষোভ, ওদের যে রাগ, আমাদেরকে মারার যে ধরন, আপনি যদি এই আন্দোলনটাতেও দেখেন, আওয়ামী লীগের অনেককেও কিন্তু ধরেছে এখানে। ধরার পরে দেখবেন ওরা ওই গান গাওয়াচ্ছে, হ্যাঁ, হালকা মারধর করছে,
কান ধরে উঠবোস করানো হচ্ছে, এক জায়গায় দুই এক জায়গাতে তাদের ওই কাপড় চোপড় খুলে তারপরে দৌড়ানো হয়েছে। ছাত্রলীগ কিন্তু এটা করে না, যুবলীগ এটা করে না, ওরা মারার উপরে, মৃত মানুষের উপরে ওরা পিটায়। এটা সেই 28 অক্টোবর থেকে এই গত 15 বছর প্রতিটা আন্দোলনে তারা এটা দেখাচ্ছে। তো আমি ধরেন ওদের রাজনীতি নিষিদ্ধ করার, এটা অনেকেই বলে, অনেকের এক এক ধরনের মতামত আছে, কিন্তু আমি নিজেও এটা করি না যে কারো রাজনীতিকেও নিষিদ্ধ আসলে এইভাবে খাতা কলমে করা সম্ভব না। সেই আদর্শ আমি এই রাজনীতি নিষিদ্ধের প্রসঙ্গে আসবো ইলিয়াস। এই যে রোড ম্যাপ বা বিএনপি জামাতের যে বর্তমান যে বিষয়টা চলছে, এটা আপনি কিভাবে দেখছেন? না, এই কারণেই বললাম যে ওরা যে হিংস্র, অতএব বিএনপি এবং জামায়াত তাদেরকে বুঝতে হবে যে এইবার প্রধানমন্ত্রী, তার সাথে আশপাশের ব্যবসায়ী, তার সাথে সাংবাদিক, মসজিদের ইমাম সাহেব সব পালিয়েছে, তাদের প্রতিটা এমপির বাড়িঘর সব জ্বালানো হয়েছে। এরা যদি আবার ফিরে আসে এই প্রতিশোধ কিন্তু তারা নিবে। এবং এই 15 বছর বিএনপি এবং জামায়াত এমনিতেই নির্যাতিত ছিল, তাদের উপরে যেভাবে তারা হায়েনার মতো হামলা করত, এবার তাদেরকে মানে সাপের লেজে পা দেওয়ার মতো, তাদের তো কাউকে পাওয়া যায় না, সব তো পালিয়েছে, বাড়িঘর পোড়ানো হয়েছে। এরা যদি এবার ফিরে আসে সেই প্রতিশোধটা কিরকম হবে সেটা একটু চিন্তা করতে হবে। আর শুধু তো আওয়ামী লীগ না, আওয়ামী লীগের সাথে তো ভারত তো ধরেন সেই 75-এর পর থেকে 6 বছর ট্রেন আপ করিয়েছে শেখ হাসিনাকে। এখন কিন্তু সে কিন্তু ট্রেনিং আছে, ক্লাস নিচ্ছে, কিন্তু সে আরো উচ্চতর ডিগ্রি নিয়ে তারপরে বাংলাদেশে আসবে। এবং আগে তো 2 জন ছিল শুধু, এখন এই শয়তানের ধরেন আশপাশের যত আরো ছানাপোনা যা আছে সবগুলো একসাথে হয়েছে, এগুলোকে একসাথে ট্রেনিং দেওয়ার সুযোগ পেয়েছে। সো এখন স্কুলটা কিন্তু অনেক বড়, এই স্কুলের শিক্ষার্থীও সংখ্যাও বেশি। এই সব শিক্ষার্থী এসে আমাদেরকে কিভাবে ভারতের তাদের যে চিন্তা ভাবনা, তাদের ওই প্ল্যান A, B, C যা আছে সেগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় সেটা করবে। তো যে কারণে আমি এটা নিয়ে খুব বেশি বিস্তারিত, ওই যে মিনার ভাই যেটা বললেন, ওনাদেরকে বোঝানোর কিছু নাই। আমি মনে করি ওনাদের একসাথে বসা উচিত। বিএনপিকে এই বাস্তবতাটা মানতে হবে যে জামায়াতের ভেতরে কিন্তু ক্ষোভ আছে। এই বিএনপির ভেতরে ঘাপটি মেরে বসে থাকা খালেদা জিয়া নিজে থেকে আজ পর্যন্ত, আমি ধরেন যার সাথে কথা হয়েছে, একদম সত্য কথা বলছি, জামায়াত ইসলামের কোনো নেতা কোনোদিন বলে নাই যে খালেদা জিয়ার প্রতি তাদের কোনো ক্ষোভ আছে। কখনোই আমি শুনি নাই জামাত ইসলামের কোনো নেতার কাছে। তারা কিন্তু প্রচন্ড রেসপেক্ট করে খালেদা জিয়াকে। আমার মনে হয় যে বিএনপির ভেতরে কিছু বাম এবং ইসলাম বিদ্বেষী কিছু লোকজন আছে, যারা মানে ইসলাম শুনলেই মনে করে জামায়াত ইসলামকে আসতেই দেওয়া যাবে না এখানে। সো এই জায়গা থেকে তাদেরকে বের হইতে হবে। কারণ আপনি এই জামাতের নেতাদের ফাঁসি হয়েছে, তারপরে জামায়াতকে এর আগে যতগুলো ঘটনায় তাদের বিরুদ্ধে যে পদক্ষেপ নিয়েছে, সেই পদক্ষেপের কোনোটাতেই কিন্তু আমরা বিএনপিকে ওইভাবে কোনো জবাব বা পাশে দাঁড়াতে দেখিনি। এমনকি সালাউদ্দিন কাদের চৌধুরী যখন ফাঁসি হয়, সেটা নিয়েও কিন্তু বিএনপি খুব বেশি নড়াচড়া করে নাই। ওই ক্ষোভগুলি জামাত ইসলামের থাকতেই পারে। জামাত ইসলাম যদি নাকি ভোটের হিসাব করা হয়, তাহলে বিএনপির চাইতে তারা ছোট দল, তাদের তো মানে বিএনপির কাছে একটা আবদার থাকতেই পারে, বিএনপির কাছ থেকে মানে একটা কি বলবো যে পিতৃ সুলভ একটা আচরণ। কিন্তু আমার মনে হয় সেই জায়গাটা, আমি ফ্র্যাঙ্কলি বলছি, এটা জামাতের মানুষের অভিযোগ যে বিএনপি তাদেরকে সেটা করে নাই। আবার জামাতকেও সেটা মাথায় রাখতে হবে যে বিএনপি দল হিসাবে শুধুমাত্র কিছু বাম আর কিছু নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী লোকদের দ্বারা পরিচালিত না। এই দলের প্রতিষ্ঠাতা, এখন যারা এই দলের সর্বোচ্চ নেতা খালেদা জিয়া এবং তারেক রহমান যারা আছেন, তারা আমার বিশ্বাস তাদের ইসলামের প্রতি যথেষ্ট সম্মান এবং দুর্বলতা আছে। সো তারা জামাতকে ভালোবাসে এবং জামায়াতেরও এমন কোনো ফাঁদে পা দেওয়া উচিত না যেটাতে বিএনপি এবং জামায়াতের ভেতরে একটা বড় ধরনের ফাটল ধরবে, যেই ফাটলের ভেতরে আওয়ামী লীগ জায়গা করে নেওয়ার সুযোগ পাবে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করবেন, আপনারা কি বলবেন, আপনাদের কি বলার রয়েছে, কি বলতে চান আপনারা। গোলাম মাওলা রনিকে নিয়ে আপনারা কি বলবেন? সাংবাদিক ইলিয়াস যে প্রতিবেদন প্রকাশ করেছে সেটি অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল। সাংবাদিক ইলিয়াসকে স্যালুট জানাই, তিনি সাহসিকতার সঙ্গে যেই কাজ করে সেটা আসলে আর কোনো গণমাধ্যম কর্মী করতে পারে না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সাংবাদিক ইলিয়াসই একজন ব্যক্তি যিনি প্রতিনিয়ত অন্যায়ের প্রতিবাদ করে এবং অন্যায়ের সঙ্গে আপোষ করে না, সে যেই হোক না কেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কাউকে ছাড় দেয় না সাংবাদিক ইলিয়াস। আজকে বোঝা গেল সাংবাদিক ইলিয়াসের নজর কত দিকে থাকে। থ্যাংক ইউ ইলিয়াস হোসেন। বাংলাদেশের ইতিহাসে আমার দেখা সবচেয়ে সাহসী ও নীতিবান সাংবাদিক ইলিয়াস, যার কাছে কোনো থলের বিড়ালি বাঁচতে পারে না।
স্যালুট জানাই সাংবাদিক ইলিয়াসকে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কিছুদিন যাবৎ গোলাম মোল্লা রনির কথাবার্তা শুনে কনফিউজ থাকতাম। আজ সাংবাদিক ইলিয়াসের এই প্রতিবেদনের মাধ্যমে পরিষ্কার হয়ে গেল এই গোলাম মোল্লা রনি আসলে সুবিধাবাদী মাল। ধন্যবাদ ইলিয়াস ভাই আমাদের জনসাধারণকে ব্যাপারটা পরিষ্কার করে দেওয়ার জন্য। আবার ধন্যবাদ জানাই সাংবাদিক ইলিয়াসকে এবং বলতে চাই সাংবাদিক ইলিয়াসকে পছন্দ করলে ভালোবাসলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, ভিডিওতে লাইক দিবেন।